হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। মডার্ন হিস্ট্রিতে আমরা স্পেকট্রাম পাবলিকেশনের এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এই বইটার সামারি আমরা দেখছিলাম, এবং ডাব্লিউবিসিএস প্রি এবং ডাব্লিউবিসিএস মেন্স এই পরীক্ষার জন্য মেনলি এই বইটা আমরা আলোচনা করছিলাম। এছাড়াও অন্যান্য পরীক্ষা যারা তোমরা দিচ্ছ তারা এই ভিডিওগুলো দেখতে পারো, যাতে মডার্ন হিস্ট্রির ওপরে তোমাদের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়। এখানে আমি পুরো কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদের পড়ানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং যদি তোমরা নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এরকম নতুন নতুন ভিডিও তোমরা পেতে থাকবে, এবং তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে যদি তোমরা ইউটিউবের বেল আইকনটা টিপে দাও। এছাড়াও আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই এটার নোটিফিকেশন ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, যে দুটোর লিঙ্ক বা যে দুটোর নাম আমি পাশে এখানে দিয়ে দিচ্ছি। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমাকে কোশ্চেন করতে পারো, সেখানে জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপেরও নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলোতে জয়েন হয়ে থেকো। তোমরা এই পিডিএফটাও পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিও হয়ে যাওয়ার পরে। আমরা এর আগের দিন অবধি আলোচনা করে এসেছি মহাবিদ্রোহ সম্পর্কে। মহাবিদ্রোহ ভারতের পুরো রাজনীতিকে অনেক ক্ষেত্রেই চেঞ্জ করে দেয়। তো সেই মহাবিদ্রোহ সম্পর্কে আমি 3টে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছি ব্যাপারগুলো, কোথায় কোথায় বিদ্রোহ হয়েছিল, কারা কারা নেতৃত্ব দিয়েছিল, এবং কি করে এই বিদ্রোহটা ব্যর্থ হয়ে যায়। এই সমস্ত কারণগুলো আমি দেখিয়ে এসেছি। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, যে চ্যাপ্টারের নাম হচ্ছে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বিটুইন 1773 অ্যান্ড 1858। 1773 খ্রিস্টাব্দ থেকে 1858 খ্রিস্টাব্দ অবধি এই সময়ের মধ্যে ভারতে ব্রিটিশ শাসনের কি চেঞ্জ হয়, তারা কি কি আইন নিয়ে আসে, সেই আইনগুলোতে কি কি বলা ছিল, এইগুলো আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে করে নেব। দুটো ভিডিও এখানে হবে এই চ্যাপ্টারের উপরে। ফার্স্ট ভিডিও আজকে আমরা দেখব, সেকেন্ড ভিডিও পরের দিন তোমরা পাবে। পরের ভিডিওতে আমরা বাকি জিনিসটা কমপ্লিট করে নেব। তো এইভাবে আমরা পুরো মডার্ন হিস্ট্রি কমপ্লিট করব, এবং মডার্ন হিস্ট্রির পুরো কনসেপ্ট তোমাদের কাছে আমি ক্লিয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়, এবং বক্সারের যুদ্ধের পরে ইংরেজরা ভারতের মানে বাংলার দিওয়ানি লাভ করে। বাংলা, বিহার এবং ওড়িশা এই 3টে জায়গার দিওয়ানি তারা লাভ করে। দিওয়ানি শব্দের অর্থ হচ্ছে ট্যাক্স কালেকশন, অর্থাৎ ট্যাক্স এই সময় কারা কালেক্ট করবে বা সেইটার দায়িত্ব কাদের ওপর রয়েছে, এটা হয়ে যায় এই সময় থেকে ইংরেজদের ওপর দায়িত্ব এসে যায়। অর্থাৎ দিওয়ানি শব্দের অর্থ হচ্ছে ট্যাক্স কালেকশন করা, সেই কাজটা এবার থেকে ইংরেজরা করবে। এই দিওয়ানি তারা কার কাছ থেকে পেল? তারা পেল মুঘল সম্রাটের কাছ থেকে। মুঘল সম্রাট হচ্ছেন এই সময় শাহ আলম দ্বিতীয়, যিনি বক্সারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সেই যুদ্ধে হেরে যান, যার ফলে তাকে এই চুক্তিটায় স্বাক্ষর করতে হয়। তো যাই হোক, এইভাবে তারা দিওয়ানি পায়, এবং এর সাথে সাথে মুঘল যিনি সুলতান ছিলেন, মুঘল বাদশাহ যার নাম শাহ আলম দ্বিতীয়, এনাকে একটা অ্যানুয়াল পেনশন দেওয়া হয়। পেনশন পেনশন দিয়ে তাকে একটা জায়গায় স্থির করে দেওয়া হয়, তার হাতে আর কোনো ক্ষমতা সেইভাবে থাকে না। এর সাথে সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল আওয়াদের নবাব যার নাম হচ্ছে সুজাউদ্দৌলা, এনাকেও সেম ভাবে সমস্ত কাজ থেকে বিরতি দিয়ে দেওয়া হয়। তিনিও এবার থেকে জাস্ট পেনশন নিয়ে একটা জায়গায় বসে থাকেন, তার এদের হাতে আর কোনো মেন ক্ষমতা নেই। অন্যদিকে শাহ আলম দ্বিতীয়কে একটা অ্যানুয়াল সাবসিডি দেওয়া হয়, যে সাবসিডির মাধ্যমে তারা এই ইংরেজরা এই দিওয়ানি লাভ করে। তো এই জিনিসগুলো আমরা আগে যখন বক্সারের যুদ্ধ সম্পর্কে দেখেছিলাম তখন আমি বলে এসেছিলাম সেই জায়গাতে। তো এইভাবে ধীরে ধীরে ইংরেজদের হাতে এবার শাসন ব্যবস্থা আসতে শুরু করে। এইবার তারা ভারতের শাসক হিসাবে পরিণত হতে থাকে। প্রথমে তারা বাংলা থেকে শুরু করে এবং ধীরে ধীরে তারা পুরো ভারতবর্ষে শাসন করতে শুরু করবে। তো
এই শাসন ব্যবস্থার জন্য ইংরেজরা একটা দারুণ পদ্ধতি অবলম্বন করেছিল। তারা দুজন ভারতীয়কে নিয়োগ করেছিল, দুজন ভারতীয় দিওয়ান হিসেবে তাদেরকে নিযুক্ত করেছিল। একজনের নাম মোহাম্মদ রেজা খাঁ আর একজনের নাম সীতাব রায়। মোহাম্মদ রেজা খাঁকে বাংলার দায়িত্ব দেওয়া হয় এবং রাজা সীতাব রায়কে দেওয়া হয় বিহারের দায়িত্ব। অর্থাৎ এইখান থেকে ট্যাক্স কালেকশন করা, এই সমস্ত কাজগুলো এরা দুজন করবে। দিওয়ানি শব্দের অর্থই হচ্ছে ট্যাক্স কালেকশন করা, আর দিওয়ান যারা তারা এই কাজটা করবে। অর্থাৎ ইংরেজদের এটা করার কথা, কিন্তু ইংরেজরা সেই দায়িত্বটা নিচ্ছে না, সেই দায়িত্বটা দিয়ে দিচ্ছে দুজন ভারতীয়র ওপরে। এবং এর সাথে সাথে বাংলার যিনি নবাব তিনিও এদের সঙ্গে এই কাজগুলো করছেন। মেন যে দায়িত্ব সেটা থাকছে এদের ওপরে। কিন্তু অ্যাকচুয়ালি শাসক কারা এই সময়? অ্যাকচুয়ালি শাসক হচ্ছে ব্রিটিশরা। এই সিস্টেমটাকে বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়েল গভর্নমেন্ট। এই জিনিসটা এই সময় থেকে চলতে থাকে। তো 1765 থেকে এইরকম ভাবে শুরু হয়। 1765 থেকে 1772 খ্রিস্টাব্দ অব্দি এইরকম একটা শাসন ব্যবস্থা চলে, যেখানে ইংরেজরা প্রধান শাসক কিন্তু তাদের হাতে কোনো দায়িত্ব নেই। অন্যদিকে ভারতীয় কিছু শাসক এখানে রয়েছেন যাদেরকে দিওয়ান বলা হচ্ছে বা বাংলার নবাব বলা রয়েছেন, তাদের হাতে কোনো ক্ষমতা নেই কিন্তু তাদের হাতে রয়েছে দায়িত্ব, প্রচুর দায়িত্ব। ট্যাক্স কালেকশন করা একটা বিশাল বড় দায়িত্ব। তো সেই রকম ভাবে শাসন চলতে থাকে। এইটাকে আমরা বলছি ডুয়েল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন ব্যবস্থা। তো এখানে সেম জিনিস লেখা রয়েছে, কোম্পানি হ্যাড দ্য অথরিটি বাট নো রেসপন্সিবিলিটি, ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ হ্যাড অল দ্য রেসপন্সিবিলিটি বাট নো অথরিটি। ইংরেজদের হাতে সমস্ত রয়েছে, ক্ষমতা রয়েছে, কিন্তু তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, তাদের সেগুলো দেখতে হচ্ছে না। তারা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বছরের শেষে তারা পেয়ে যাচ্ছে। অন্যদিকে যারা ভারতীয় রয়েছে, ভারতীয় রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে, তাদের হাতে ক্ষমতা নেই কোনো কিছু করার, কিন্তু তাদের হাতে প্রচুর রেসপন্সিবিলিটি রয়েছে। তো এই সময়টাতে, এই সময়ের যে শাসন ব্যবস্থা তার কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কিছু বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেগুলোকে আমাদের নোট ডাউন করতে হবে। প্রথম হচ্ছে এই সময় র্যাম্পেট করাপশন হতে থাকে, প্রচন্ড বেশি করাপশন হতে থাকে। একদিকে রয়েছে ব্রিটিশরা, তারা ডাইরেক্টলি শাসন করছে না, কিন্তু তারা সময় অসময় বিভিন্ন রুলারদের কাছ থেকে, জমিদারদের কাছ থেকে একাধিক অর্থ, প্রচুর সম্পত্তি তারা নিয়ে যাচ্ছে। অন্যদিকে যারা ভারতীয় রিপ্রেজেন্টেটিভ রয়েছে তারা ট্যাক্স যতটা কালেক্ট করার সেটাও নিচ্ছে, প্লাস তারা তাদের জন্য আলাদা করে টাকা নিচ্ছে। এর ফলে কৃষকদের অবস্থা বা যারা এই সময় ব্যবসায়ী রয়েছে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো এরকম একটা করাপশন শুরু হয়। সেকেন্ড ব্যাপার, ইংরেজরা তাদের যে দস্তক ছিল সেই জিনিস দিয়ে তারা সেইটার তারা মিস ইউজ করতে থাকে এবং ব্যাপক করাপশন এই সময় হতে থাকে। যার ফলে এই সময় যারা ইংরেজ কর্মচারী ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে, তারা প্রচন্ডভাবে বড়লোক হয়ে যেতে থাকে। সেকেন্ড হচ্ছে যেটা বললাম, এক্সেসিভ রেভিনিউ কালেকশন। যতটা কালেকশন হওয়া দরকার তার থেকেও বেশি পরিমাণ অর্থ এই এই সময় যারা সাধারণ মানুষ তাদেরকে দিতে হচ্ছে, কারণ ব্রিটিশদের চাপ রয়েছে, ভারতীয় রুলারদের চাপ রয়েছে, যার ফলে প্রচুর পরিমাণ রেভিনিউ এই সময় তাদেরকে দিতে হচ্ছে। থার্ড দেখতে পাবো আমরা এই সময় কোম্পানি একদিকে ব্যাংক্রাফট হয়ে যাচ্ছে, অর্থাৎ যে কোম্পানির সম্পত্তির পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু কোম্পানির যারা কর্মচারী তারা ব্যাপকভাবে লাভবান হতে থাকছে। মানে এই সময় একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় যেখানে ইংরেজ কোম্পানি ধীরে ধীরে ব্যাংক্রাফট হয়ে যেতে থাকছে, কিন্তু অন্যদিকে যারা এই কোম্পানির যারা কর্মচারী তাদের হাতে প্রচুর অর্থ জমা হতে থাকে। কিন্তু এখানে ব্রিটিশ যে কোম্পানিকে পাঠানো হয়েছিল সেই কোম্পানিটার পিছনে অনেকজন ছিল, অনেকে শেয়ার কিনে রেখে দিয়েছিল। তারা দেখছে যে আমাদের যতটা লাভ পাওয়া উচিত সেটা আমরা পাচ্ছি না, কারণ কোম্পানি একদিকে ব্যাংক্রাফট, এদিকে যারা কাজ করছে তাদের প্রচুর টাকা, তারা দিনে দিনে বড়লোক হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে যারা শেয়ার হোল্ডার ছিল ইংল্যান্ডে, তারা ইংল্যান্ডের সরকারের ওপর চাপ দিতে শুরু করে যে
কেন আমরা আমাদের প্রফিটের পরিমাণ পাচ্ছি না, অন্যদিকে ব্রিটিশ যারা কর্মচারী তারা কেন লাভবান হচ্ছে, এই একটা কোশ্চেন ইংল্যান্ডে উঠতে শুরু করে এবং এইখান থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ধীরে ধীরে কোম্পানির কাজের ওপরে নিয়ন্ত্রণ করতে শুরু করে। যাই হোক, এইরকম যে পরিস্থিতি, ডুয়েল গভর্নমেন্ট, দ্বৈত শাসন ব্যবস্থা, এই পরিস্থিতির একটা ইমিডিয়েট ফলাফল হচ্ছে বাংলাতে ব্যাপক দুর্ভিক্ষ, যাকে বলা হচ্ছে ৭৬-এর মন্বন্তর। ১৭৭০ খ্রিস্টাব্দ থেকে এই ৭৬-এর মন্বন্তর শুরু হয় এবং এর ফলে বাংলার প্রচুর মানুষ মারা যায়। এবং এটা তো গেল ভারতের অবস্থা। ভারতের শাসন নিয়ে বা ভারতের অবস্থা নিয়ে ব্রিটেনের তখন অত মাথা ব্যথা ছিল না, কিন্তু এটা একটা ইমিডিয়েট ফল এর ফলে হয়েছিল। কিন্তু ব্রিটেনের যেটা মাথা ব্যথার কারণ হয়ে যায় সেটা হচ্ছে যারা শেয়ার হোল্ডার তারা প্রফিট পাচ্ছিল না, অতএব তারা বুঝতে পারে এই ইংরেজ কোম্পানির ওপর নিয়ন্ত্রণ করা এবার দরকার রয়েছে। তো সেই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট ফার্স্ট যে আইনটা পাস করে সেটার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। সেটা সম্পর্কে যাব এইবার। তো প্রথম যে আইনটা সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট, এই সময় ১৭৭৩ খ্রিস্টাব্দে পাস হয়। মেন কেন উদ্দেশ্য বুঝতে পারলে, ব্রিটিশ কোম্পানিকে বাঁচানোর উদ্দেশ্যে বা ব্রিটেনের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে। এইখানে কিন্তু কোথাও ভারতীয়দের স্বার্থের কথা ভাবা হয়নি, এইখানে কোথাও যে এখানে দুর্ভিক্ষ হচ্ছে তার কথা ভাবা হয়নি। মেন কারণ ছিল ব্রিটিশ কোম্পানিকে রেগুলেট করা। তো সেই কারণে এই সময় ১৭৭৩ খ্রিস্টাব্দে একটা আইন পাস হয় যেটার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। এই আইনের মাধ্যমে প্রথমবার ব্রিটিশ গভর্নমেন্ট ভারতের কি কাজ হচ্ছে, ভারতের কিভাবে শাসন হচ্ছে, কোম্পানি কি কি কাজ করছে তার ওপর নিয়ন্ত্রণ করা শুরু করে। প্রথমবার এই ঘটনা ঘটে, প্রথমবার এই আইনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট ডাইরেক্টলি ভারতের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে শুরু করে। এখনো পর্যন্ত ভারতে রয়েছে ব্রিটিশ গভর্নমেন্ট, সেটা অনেকদিন পরে ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পরে এই ব্রিটিশ যে কোম্পানি তাদের শাসন পুরোপুরি চলে যাবে। এখনো শাসন করছে ব্রিটিশ যে কোম্পানি, কিন্তু তাদের কাজের ওপর কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা শুরু হয় এই আইনের মাধ্যমে। তো এখানে কি কি করা হয়, এখানে বলা হয় যে কোম্পানি ভারতে ব্যবসা করতে এসেছে, তারা ব্যবসা করবেই, অবশ্যই ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে কোম্পানি কিছু জমি বা জায়গা এখানে দখল করে নিয়েছে বা তাদের হাতে ক্ষমতা এসেছে, তারা এখন এবার থেকে শাসন করতে শুরু করেছে। এটাও কোম্পানি ব্রিটিশ পার্লামেন্ট মেনে নেয় যে কোম্পানি এবার থেকে শাসকের ভূমিকাতেও আসতে শুরু করেছে, অতএব তাদের দরকার, তাদের একটা রেগুলেট করা দরকার রয়েছে। এইটা বলে তারা এই ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট নিয়ে আসে। কারণ যদি এরকম কিছু না করা হয়, ব্রিটিশ যারা কর্মচারী রয়েছে তারা কেন মেনে নেবে, তারা কেন করবে, তাদের যে এত লাভ হচ্ছে তারা কি সহজে ছেড়ে দেবে না, তারা ছাড়বে না। সেই কারণে তাদেরকে একটা উল্টো চাপ দেওয়া হয় এইটা বলে, দিয়ে ফাইনালি একটা অ্যাক্ট পাস করা হয়। এই আইনের মাধ্যমে কোম্পানির যারা ডিরেক্টর রয়েছে তাদেরকে বলা হয় যে রেভিনিউ, রেভিনিউ বলতে যে ট্যাক্স কালেক্ট করা হচ্ছে বা যে ট্যাক্স নেওয়ার ব্যবস্থাটা এই সময় দিওয়ানি যে ব্যবস্থাটা কোম্পানি পেয়েছে, সেই রেভিনিউর জন্য কি কি এরা করছে, কিভাবে তারা রেভিনিউ কালেক্ট করছে, কত টাকা রেভিনিউ কালেক্ট হচ্ছে এইগুলো, এবং কোনো মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ মিলিটারির কোনো কাজ হলে, কোথাও যুদ্ধ হলে, কারোর সঙ্গে যুদ্ধ করতে হলে অবশ্যই সেটা কোম্পানিকে জানাতে হবে, ডিরেক্টরদের জানাতে হবে। অর্থাৎ কোম্পানির মেন কাজ ব্যবসা করা, ব্যবসা বাদ দিয়ে যে কাজগুলো তারা এখানে করছে সেইগুলো করার জন্য এবার থেকে ব্রিটিশ পার্লামেন্টের কাছ থেকে তাদেরকে পারমিশন নিতে হবে। এই এই রেভিনিউ অ্যাফেয়ার্স এটা কোম্পানির কাজ নয়, এটার জন্য নিতে হবে। মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারির ক্ষেত্রে কি করছে তার জন্য তাদেরকে পারমিশন নিতে হবে, এই জিনিসটা বলা হয়। তো প্রথমবার ব্রিটিশ ক্যাবিনেট এইভাবে ভারতের অ্যাফেয়ার্সের উপরে, ইন্ডিয়ান অ্যাফেয়ার্সের উপরে মানে ইন্ডিয়ান অ্যাফেয়ার্সের মধ্যে ঢোকার চেষ্টা করে। বাংলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় কারণ এই সময় বাংলা হচ্ছে ব্রিটিশদের প্রধান জায়গা ছিল এবং বাংলার ওপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ
দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। বাংলায় এই সময় বলা হয় যে এতদিন অবধি গভর্নর ছিল সে আজ থেকে গভর্নর জেনারেল হয়ে যাবে। অর্থাৎ এতদিন অবধি বাংলা, অন্যদিকে বোম্বে, ম্যাড্রাস এই সমস্ত জায়গাতে একজন করে গভর্নর ছিল। সেইখান থেকে বাংলার যিনি গভর্নর ছিলেন তার উপর এক্সট্রা একটু দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় এবং তার নাম চেঞ্জ করে দেওয়া হয় গভর্নর জেনারেল। এবং গভর্নর জেনারেল এর সঙ্গে 4 জন মেম্বারকে অ্যাড করে দেওয়া হয়, অর্থাৎ গভর্নর জেনারেল প্লাস আরো 4 জন মেম্বার, টোটাল 5 জন মেম্বার এবার থেকে এই গভর্নর জেনারেলের যে কমিটিটা রয়েছে তার মধ্যে থাকবে। এবং এখানে যদি কোনো ডিসিশন নিতে হয়, মানে ভারতে যদি কোনো কিছু ডিসিশন নিতে হয়, সেটা এই 5 জন মেম্বার ঠিক করবে। কারণ ভারত থেকে তখন ইংল্যান্ডে খবর পাঠানো, ইংল্যান্ড থেকে আবার ভারতে খবর পাঠানো, এতে টাইম লাগবে। অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ, ইংল্যান্ডের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ইংল্যান্ডের পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে গভর্নর জেনারেল এবং 4 জন মেম্বার থাকবে। তারা ডিসিশন নেবে, তখনই যদি কোনো ডিসিশন নেওয়ার দরকার থাকে সেটা এরা নেবে। অর্থাৎ এরপর থেকে বোম্বে কাউন্সিল আলাদা করে কিছু করবে বা ম্যাড্রাস কাউন্সিল আলাদা করে ভাববে, এইটার আগে একটু রেস্ট্রিকশন চাপিয়ে দেওয়া হয় এখানে বাংলা যিনি গভর্নর জেনারেল এবং তার যে 4 জন মেম্বার তাদের উপরে এই দায়িত্বগুলো দেওয়া হয়। এবং এইখানে যা হবে সব ভোটের উপর নির্ভর করে হবে। অর্থাৎ কোনো একটা ডিসিশন যদি নেওয়া হয়, সেখানে গভর্নর জেনারেল এবং বাকি যে 4 জন মেম্বার ভোট করবে, ভোটে যেটা ফল ঠিক হবে সেইটা পালন করা হবে। ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন এবং তার সঙ্গে আরো 4 জনকে এখানে অ্যাড করা হয়। এই অ্যাক্টের মাধ্যমে বাংলায় একটা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। বাংলায় একটা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়, প্রথমবার বাংলায় একটা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় এবং স্যার এলিজা ইম্পে ইনি প্রথম চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত হন। ফার্স্ট চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত হন কে? এলিজা ইম্পে। এই নামটা খুব ইম্পর্টেন্ট নাম, স্যার এলিজা ইম্পে। আর একটু আগে যেটা বললাম, বোম্বে এবং ম্যাড্রাস কাউন্সিলের থেকে, মানে এবার থেকে যদি বোম্বে এবং ম্যাড্রাস কাউন্সিল কোনো ডিসিশন নিতে চায় তাহলে তাকে বাংলার গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে আগে ডিসিশন নিতে হবে। তারা নিজেরা নিজেদের মতো সমস্ত কিছু আর করতে পারবে না, এইটা এখানে বলা হয়। এই অ্যাক্টকে 1781 খ্রিস্টাব্দে একবার অ্যামেন্ড করা হয়, সংশোধন করা হয়। কিছু কিছু জিনিস এখানে যা ছিল সেগুলোর কিছু চেঞ্জ করা হয়, এমন কিছু ইম্পর্টেন্ট নয়, কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট যে 1781 খ্রিস্টাব্দের এই অ্যামেন্ডমেন্টটাকে বলা হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট। অর্থাৎ এই যে আগের আইনটা ছিল তাকে সেটেল করা হচ্ছে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, তো এটাকে বলা হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট। এরপরের যে আইন সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, যেটা আসে 1784 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইনের মাধ্যমে আরো একটুখানি ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্ট বৃদ্ধি করে ভারতে এই কোম্পানির উপরে। মানে এরপরে যতগুলো অ্যাক্ট দেখবো আস্তে আস্তে দেখতে পাবো প্রত্যেকটা অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট চেষ্টা করছে কিভাবে এই কোম্পানিকে একটু করে রেস্ট্রিক্ট করা হয়। আস্তে আস্তে রেস্ট্রিকশনের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে এবং ফাইনালি গিয়ে তারা যখন হয় মহাবিদ্রোহ হয়, তারপর থেকে পুরো দায়িত্ব নিয়ে নেয়। তো যাই হোক, 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাস হয়। এখানে কি কি ইম্পর্টেন্ট ব্যাপার ঘটে? এখানে বলা হয় যে কোম্পানির যে হাতে যে যতটা অংশ রয়েছে, যেটা কোম্পানির টেরিটরি নামে পরিচিত, কারণ এতদিনে প্রচুর জায়গা কোম্পানি অধিকার করে নিয়েছে, তো সেই জায়গাটাকে এখন থেকে ব্রিটিশ পজেশনস বলতে হবে। কি বলা হবে? ব্রিটিশ পজেশন। আর এটা কোম্পানির জায়গা নয়, এটা ব্রিটেনের জায়গা। ব্রিটেনের মানে ব্রিটেন বলতে ইংল্যান্ডের এটা জায়গা, এটা আর কোনো পার্টিকুলার কোম্পানির জায়গা নয়, এইখান থেকে এটা বলা হয়। যে গভর্নর জেনারেলের কাউন্সিলটা গঠিত হয়েছিল, গভর্নর জেনারেল এবং তার সঙ্গে 4 জন মেম্বার, যেটা আগের অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল, সেখান থেকে 4 জনের জায়গায় কমিয়ে করে দেওয়া হয় 3 জন। কেন করা হয়? কারণ এখানে ভোটের সুবিধা হওয়ার জন্য। আগে হতো কি, যে গভর্নর জেনারেল তার বিপরীতে গিয়ে বাকিরা গিয়ে একটা জোট বানিয়ে নিত, অধিকাংশ ব্যক্তিরা জোট বানিয়ে নিয়ে সমস্ত ডিসিশনকে চেঞ্জ করিয়ে দিত। এবার থেকে ঠিক হয় যে টোটাল 4 জন মেম্বার থাকবে, অতএব
ভোটে একটা কয়েক দলকে মানে কয়েকজনকে একত্রিত করার যে ক্ষমতাটা এতদিন ছিল, মানে কেউ একজন চাইলো যে আমি বাকি তিনজনকে বুঝিয়ে বাজিয়ে তা আমি এই ডিসিশনটাই চেঞ্জ করে দেবো, এই সময় থেকে আর হচ্ছে না। অন্তত একজন তো গভর্নর জেনারেলকে সাপোর্ট করবেই, তো সেরকম একজন তো থাকবেই, এটা সিম্পল ব্যাপার। সবসময় সবাইকে কিনে নেওয়া সম্ভব হয় না, তো যাই হোক এরকম তিনজন করে কিছুটা হলেও এই ডিসিশন মেকিংটা যাতে সহজ হয় সেই ব্যবস্থা করা হয়। অর্থাৎ এই সময় থেকে গভর্নর জেনারেল প্লাস তার সঙ্গে তিনজন মেম্বার থাকবে। এবং বম্বে এবং ম্যাড্রাস কাউন্সিলকে পুরোপুরি এখান থেকে গভর্নর জেনারেলের নির্ভরশীল হয়ে যেতে হয়। আগে তাও বা একটু কোনো ক্ষমতা ছিল যে তারা নিজের কিছু ডিসিশন নিতে পারতো, কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে পুরোপুরি সেটা বন্ধ করে দেওয়া হয়। বম্বে এবং ম্যাড্রাস কাউন্সিল পুরোপুরিভাবে বাংলার গভর্নর জেনারেলের ওপর এবং তার কমিটির ওপর নিযুক্ত হয়ে যায়। এবং এই অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশরা একটা নতুন নীতি গ্রহণ করে যেটাকে বলা হচ্ছে নন ইন্টারফিয়ারেন্স পলিসি। অর্থাৎ এর মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট বলে দেয় এবার থেকে কোম্পানি আর দেশীয় যারা রাজা রয়েছে বা দেশীয় যারা শাসক রয়েছে তাদের মধ্যে ঢুকবে না, তাদের ইন্টারনাল ম্যাটার, তাদের যুদ্ধ এই সমস্তর মধ্যে আর ঢুকবে না, তাদের কাজ তারাই করবে আর কোম্পানির কাজ কোম্পানি করবে। এইভাবে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই ভিডিওটা আমি একটু ছোটই রাখছি কারণ এর পরে যে জিনিসগুলো রয়েছে, যে অ্যাক্টগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে চার্টার অ্যাক্ট, এবং চার্টার অ্যাক্টগুলো পর পর পড়লে বুঝতে সুবিধা হবে, সেই জন্য একটা ভিডিওর মধ্যে সেপারেট ভিডিওর মধ্যে রাখছি, নয়তো প্রবলেম হয়ে যেত। তো সেই কারণে আমি পরের দিনে শুধু চার্টার অ্যাক্ট সম্পর্কেই কথা বলবো। তো পরের দিনের ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এই ভিডিওটা তোমরা যদি বুঝতে পারো অবশ্যই জানাবে। আর এই অ্যাক্টগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলোকে বুঝতে হবে, মুখস্থ করার থেকেও বেশি এই জায়গায় বোঝার জিনিস রয়েছে। তো সেই কারণে তোমাদের যদি কোনো জিনিস বুঝতে না পারো, এখানে যদি কোনো ব্যাপার দুটো অ্যাক্টে যে কথাগুলো বললাম, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বা মেসেজ করে জানাবে, আমি পরের দিনেরটায় অ্যাড করে দেবো। এবার আমি একটা মেসেজ পেয়েছি, সেটার অ্যান্সার দিতে চাইছি এখন। আমাকে একজন কমেন্ট করেছে যে চার্টার এবং ফরম্যানের মধ্যে তফাৎ কি রয়েছে, চার্টার জিনিসটা কি এবং ফরম্যান জিনিসটা কি। আমরা এই দুটো জিনিস, এই দুটোর কথাই অনেক জায়গাতে পড়েছি। দেখো, দুটোর মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই। চার্টার আর ফরম্যান দুটো জিনিসই এক। এই দুটোই, এই দুটোরই অর্থ হচ্ছে কোনো একটা অধিকার লাভ করা, কোনো একটা জায়গার ওপর অধিকার লাভ করা, কোনো একটা জিনিসের ওপর অধিকার লাভ করা। আমার কাছে একটা বাড়ি রয়েছে, সেইটাকে আমি কাউকে দিলাম, সেইটার জন্য আমি একটা কাগজ তৈরি করব, সেইটাকেই চার্টার বলা হবে। এবার কেউ, ব্রিটিশরা কোনো একটা জায়গা পেল, সেইটার জন্য সেই জায়গার যে মালিক সেটা একটা কাগজ তৈরি করে দিয়েছে, সেটাকে চার্টার বলা হচ্ছে। দুটোর মধ্যে মেন তফাৎ হচ্ছে চার্টার হচ্ছে ইংলিশ শব্দ আর ফরমান হচ্ছে একটা ইসলামিক শব্দ। মেনলি অটোমান সাম্রাজ্যের সময় থেকে এই ফরমান শব্দটা ইউজ হতে শুরু হয়, এবং ফরমান শুধুমাত্র যারা রুলার, ইসলাম ধর্মীয় রুলার, যারা যারা মুসলিম ধর্মের মানে মুসলিম রুলার ছিল, তারাই এই শব্দটা ইউজ করতো। দুটোর মধ্যে আলাদা কোনো তফাৎ নেই, সেম জিনিস। যে যে জিনিসগুলো মানে যে যে জায়গাগুলো ইংরেজরা পেয়েছে বিভিন্ন চার্টারের মাধ্যমে পেয়েছে বা বিভিন্ন ফরম্যানের মাধ্যমে পেয়েছে, একই জিনিস। ফরমান শব্দের অর্থ হচ্ছে অধিকার, মেন হচ্ছে এটাই, দুটো একই জিনিস। তো এটা একটা লিগাল ডকুমেন্টস, আলাদা কিছু নয়। তো এটা নিয়ে বেশি মানে অন্য কোনো কোনো মিনিং এটার নেই। বুঝতে পারলে ব্যাপারটা? ওকে, তো চলো আজকের ভিডিও এই অবধি থাকছে। পরের দিনের ভিডিওতে আমি, পরের দিনের ক্লাসে আমরা এই চার্টার অ্যাক্ট সম্পর্কে দেখে নেব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।